ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তোমাদের মাহিন ভাই আবারও তোমাদের মাঝে উপস্থিত। তো যে যেখান থেকেই লাইভটা দেখতেছো না কেন, সবাই ফার্স্ট অফ অল একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও এবং তোমাদের যারা বন্ধুবান্ধব আছে এইচএসসি 21 ব্যাচ অথবা এইচএসসি 22 ব্যাচ, তাদেরকে কমেন্ট সেকশনে মেনশন করো আর একটু দ্রুত শেয়ার করে দাও, লাইভটা দ্রুত শেয়ার করে দাও, একটু রিচ হোক লাইভটা, ঠিক আছে? গত ক্লাসে অনেকেই উপস্থিত ছিল না, আজকে আমি চাই একটু উপস্থিতি হার বাড়ুক। আর তোমার আজকে যে টপিকটা পড়াবো তোমরা দেখতেই পাচ্ছ কী পড়াচ্ছি, তড়িৎ রসায়ন। আর আমরা কোন কোন টপিক পড়বো? ফ্যারাডেস ফার্স্ট ল এবং নার্নস্ট সমীকরণ পড়বো, ঠিক আছে? সো এই টপিকগুলো কিন্তু এই দুইটা টপিক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ওকে? এবং এখান থেকে শিওর থাকো যে একটা ম্যাথ পাবা, 100-এ 100 শিওর থাকো এখান থেকে একটা ম্যাথ পাবা। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি একটু কমেন্টগুলো পড়ে নিই। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে সালাম জানাইছো, তাদের সবাইকে বলতেছি ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আচ্ছা, তো দ্রুত লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু দ্রুত শেয়ার করে দাও। আর কমেন্ট সেকশনে তোমার যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু টুকটাক মেনশন করো, ঠিক আছে? আমরা খুব দ্রুত শুরু করব, আমরা 2 মিনিট ওয়েট করি, এরপরই আমরা পড়া শুরু করে দেবো। আর যেহেতু ফ্যারাডেস ফার্স্ট ল আর নার্নস্ট সমীকরণ এই দুইটা জিনিস মোটামুটি বেশ বড় টপিক, সো আমাদের যথেষ্ট সময় লাগবে আজকে। আশা করি সবাই ধৈর্য সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছুই শিখতে পারবা এবং এটা তোমার ভবিষ্যৎ অ্যাডমিশনেও কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, সর্বজিৎ বাপ্পি কমেন্ট করছে লাভ ফ্রম খুলনা, থ্যাংক ইউ। লাভ ফ্রম রাজশাহী। আচ্ছা, আচ্ছা, মোস্তফা মেহরাব হোসেন কেমন আছিস দোস্ত? এই জায়গায় হুট করে তোর সাথে দেখা। আরে দোস্ত, ভালো আছিস? আচ্ছা, মল্লিকা মল্লিক বলছে নমস্কার ভাইয়া। হ্যাঁ নমস্কার, তোমাকে শারদীয় শুভেচ্ছা। যারা হিন্দু সম্প্রদায়ের আছো তোমাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা। তোমাদের সবচেয়ে বড় যে আর কি উৎসব দুর্গাপূজা অলরেডি শুরু হয়ে গেছে, তারপরও তোমরা কষ্ট করে অনেকেই লাইভে আসছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কষ্ট করে লাইভ ক্লাসটা দেখতেছো, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ তোমাদের এই উৎসবের মুহূর্তেও তোমরা পড়াশোনা ভুলো না, এটাতে বুঝতে হয় যে তোমার ডেডিকেশন লেভেলটা আসলেই অনেক বেশি, ঠিক আছে? ইনশাল্লাহ এটার ফলাফল একদিন পাবা, ঠিক আছে? আচ্ছা, আমাদের 106 জন যুক্ত হয়ে গেছে, আরেকটু চাই, 120 জন হতে চাই, এটা 120 জন হোক। আচ্ছা ভাই, আপনারা দুজন ফ্রেন্ডস ওএমজি। হ্যাঁ, আমি আর মেহরাব একসাথে খুলনা পাবলিক কলেজে পড়ছি এবং একই শিফটে ছিলাম, একই সেকশনে ছিলাম, আমরা দুজন খুব ভালো ফ্রেন্ড। হ্যাঁ, যদিও আমি পড়াশোনাতে খুব ফাঁকিবাজ ছিলাম, এই জন্য আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি, আর সে পড়াশোনাতে ভালো ছিল, এই জন্য সে ঢাকা মেডিকেলে পড়ে। আচ্ছা, ওকে, তো দেখো আমাদের এই তড়িৎ রসায়নে 2 ধরনের কোষ আছে। কোষ বা এটাকে আমরা বলবো সেল, বা এটাকে আমরা ব্যাটারিও বলতে পারি, ঠিক আছে? ওকে, কোষ বা সেল, 2 ধরনের সেল আছে। একটা হচ্ছে তোমার তড়িৎ রাসায়নিক কোষ, কি বললাম দেখো, খেয়াল করো, খাতায় নোট করো সবাই। একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, আর একটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাহলে তড়িৎ রসায়নে আমাদের কয় ধরনের কোষ আছে? 2 ধরনের কোষ, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো তড়িৎ রাসায়নিক কোষ, এটা অ্যাকচুয়ালি এর মেকানিজমটা কি, এর অ্যাকচুয়াল মেকানিজমটা কি মনে রাখবা। তড়িৎ রাসায়নিক কোষে তোমার রাসায়নিক শক্তি, আবারও বলতেছি, তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর তড়িৎ বিশ্লেষ্য কোষে ঠিক তার উল্টাটা হয়, অর্থাৎ তোমার বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে? জাস্ট দুইটা সম্পূর্ণ আলাদা, উল্টা। একটা হচ্ছে তোমার তড়িৎ রাসায়নিক কোষে কি হয়, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়, আর তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। ওকে, এখন দেখো এই যে তড়িৎ রাসায়নিক কোষ, এইটার জন্য তোমরা মাথায় রাখবা যে এখানে এটার জন্য হচ্ছে নার্নস্ট ইকুয়েশন বা নার্নস্টের সমীকরণ।
নারনষ্ট সমীকরণটা কি আমরা একটু পরে দেখব। আর তড়িৎ বিশ্লেষ্য কোষ বা তোমার এখানে কি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এটার জন্য আমরা মনে রাখবো ফ্যারাডেজ ফার্স্ট ল আবার ফ্যারাডেজ সেকেন্ড ল। যদিও তোমাদের বইতে ফ্যারাডেজ সেকেন্ড ল নাই, ঠিক আছে, এই যে ফ্যারাডেজ সেকেন্ড ল তোমাদের বইতে নাই, মানে হাজারিনাক স্যারের বইতে নাই, কিন্তু বাজারে এছাড়া অন্যান্য কিন্তু প্রকাশনের অনেক বই আছে, যেমন তোফাজ্জল স্যারের বইটাতে কিন্তু এই যে তোমার ফ্যারাডেজ সেকেন্ড লটা আছে। যাই হোক, তারপরও এটা আমাদের অত ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের ফ্যারাডেজ ফার্স্ট লটাই বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা ফ্যারাডেজ ফার্স্ট ল শিখবো, এরপর নারনষ্ট সমীকরণের আমরা ম্যাথগুলো দেখব, ঠিক আছে। নারনষ্ট সমীকরণের ম্যাথ নিয়ে আমাদের অনেকের প্রবলেম হয়, ঠিক আছে, এগুলো আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখব, ওকে। আচ্ছা, তো যারা যারা ক্লাসটা করতেছো আলহামদুলিল্লাহ তোমরা অনেক ধৈর্য সহকারে ক্লাসটা করবা। সো হাতে আশা করি যে হাতে খাতা কলম নিয়ে বসিয়ে থাকবা, ঠিক আছে, হাতে খাতা কলম সবারই আছে, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা একটু তড়িৎ বিশ্লেষ্য কোষ সম্পর্কে হালকা কিছু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষ্য কোষ সম্পর্কে হালকা টুকটাক কিছু জানার চেষ্টা করি। দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষটা কি। এটা একটা পাত্র, এটা একটা পাত্র, আর একটা কোষের কমন বৈশিষ্ট্য হচ্ছে তার অ্যানোড এবং ক্যাথোড থাকবে। কি থাকবে? অ্যানোড এবং ক্যাথোড। তাহলে কোষের কি থাকবে? অ্যানোড এবং ক্যাথোড। এখন অ্যানোড এবং ক্যাথোড এগুলো অ্যাকচুয়ালি কী দ্বারা তৈরি হবে? ধাতু দ্বারা তৈরি হবে। তো এগুলোকে বলা হয় তড়িৎদ্বার, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে, এই যে এটা আঁকলাম, এটা হচ্ছে অ্যানোড, আর ক্যাথোডটা আমি কালো কালি দিয়ে আঁকতেছি, এই যে এটা হচ্ছে ক্যাথোড। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো দেখো এইটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যানোড এবং ক্যাথোড খেয়াল করিও, অ্যানোড এবং ক্যাথোড এরা পরস্পর ব্যাটারির মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত আছে। এটা হচ্ছে ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারি মানে কি? যেখানে বিদ্যুৎ শক্তি সঞ্চিত অবস্থায় থাকতেছে। বিদ্যুৎ শক্তি কি অবস্থায় আছে? সঞ্চিত অবস্থায় আছে। এখন এই যে বড় যে সাইডটা দেখতেছো, বড় করে লম্বা করে যেটা টান দিছি, লম্বা, হ্যাঁ, এটা হচ্ছে প্লাস সাইড, আর এই খাটোটা হচ্ছে মাইনাস সাইড। তোমরা মোটামুটি সবাই জানো যে ব্যাটারিকে এইভাবে প্রকাশ করা হয়, বড়টা হচ্ছে প্লাস আর ছোটটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো এখানে হয় কি, আমরা মোটামুটি সবাই এটা জানি যে প্লাস সাইড মানে হচ্ছে হায়ার ভোল্টেজ, ঠিক আছে, প্লাস সাইড মানে হচ্ছে হায়ার ভোল্টেজ। তাহলে এটাকে আমরা ভিই লিখলাম, ভিএ দিলাম বা ভিএইচ, হায়ার ভোল্টেজ, আর মাইনাস সাইড হচ্ছে লো ভোল্টেজ ধরে নেওয়া হয়। ইলেকট্রিক্যালের ভাষায় প্লাস সাইডটাকে হচ্ছে হায়ার ভোল্টেজ ধরে আর মাইনাস সাইডটাকে লোয়ার ভোল্টেজ ধরে। তো এখন একটা জিনিস মাথায় রাখবা যে বিদ্যুৎ সবসময় হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যায়, অর্থাৎ বিদ্যুৎ সবসময় প্লাস সাইড থেকে মাইনাস সাইডের দিকে যায়। কথা বুঝো কিন্তু, বিদ্যুৎ সবসময় কোন দিকে যায়? প্লাস সাইড থেকে মাইনাস সাইডের দিকে যায়। আর তোমরা 19-এ পড়ছো না যে বিদ্যুৎ যেদিকে পরিবাহিত হয় ইলেকট্রন তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তাহলে ইলেকট্রন কোন দিকে যায়? মাইনাস থেকে প্লাসের দিকে। আচ্ছা, তো এটা আমরা আরও একভাবে বুঝতে পারি। দেখো খেয়াল করো, আমরা এটাকে আরও ভালোভাবে বুঝতে পারি। ধরি যে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। একটা মনে করো ইলেকট্রিক্যাল এলিমেন্টের এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তো মাইনাস মানে কি? এখানে নেগেটিভ চার্জের পরিমাণটা বেশি। মাইনাস মানে কি? নেগেটিভ চার্জের পরিমাণটা বেশি। আচ্ছা, ইলেকট্রনের তো চার্জ -1, তার মানে মাইনাস সাইড মানে হচ্ছে এখানে ইলেকট্রনের পরিমাণটা বেশি, এইখানে ইলেকট্রনের পরিমাণটা বেশি। আর প্লাস সাইড মানে হচ্ছে এই পাশে ইলেকট্রনের পরিমাণটা কম। এইটুকু বোঝার চেষ্টা করো। প্লাস সাইড মানে হচ্ছে ইলেকট্রনের পরিমাণ কম, আর মাইনাস সাইড মানে হচ্ছে ইলেকট্রনের পরিমাণটা এই সাইডে বেশি আছে। এখন তুমি একটা জিনিস দেখবা যে প্রকৃতির একটা নিয়ম হচ্ছে সাম্য অবস্থায় যাওয়া। প্রকৃতিতে সবসময় দেখবা যে প্রকৃতি সবসময় সাম্য অবস্থা বজায় রাখে, ঠিক আছে। যেমন ধরো যখন খুব বেশি গরম পড়ে দেখবো হঠাৎ করে একদিন বৃষ্টি হয়েছে, কারণ প্রকৃতি সবসময় কী করতে চায়? সাম্য অবস্থায় রাখতে চায়। অথবা একটা জিনিস খেয়াল করো, দুইটা বালতি আছে, দুইটা বালতিতে একটাতে বেশি পানি আছে আর একটাতে কম পানি আছে। দুইটা বালতিকে যদি আমরা পাইপ দ্বারা কানেক্ট করি তখন কি হবে? বেশি বালতি মানে যে বালতিতে বেশি পানি আছে সেই পানিটা কম পানিটা যেখানে আছে, কম পানি যেখানে আছে সেখানে যাবে, ঠিক আছে। অর্থাৎ বেশি থেকে কমের দিকে যাবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, যে কাউকে বেশি দেবে না, কাউকে
কম দেবে না, সবসময় কী করতে চাবে, এটা সাম্য অবস্থায় রাখতে চাবে। তো ঠিক সেমভাবে খেয়াল করো, এইখানে ইলেকট্রনের পরিমাণটা বেশি, তাহলে ইলেকট্রনটা এখন কোন দিকে যাবে? নিশ্চয়ই বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে ইলেকট্রন কোথায় কীভাবে গমন করে? লোয়ার ভোল্টেজ থেকে হায়ার ভোল্টেজের দিকে ইলেকট্রন গমন করে। আচ্ছা, আবার একটা জিনিস চিন্তা করো, এখানে হায়ার ভোল্টেজ আর এখানে লোয়ার ভোল্টেজ, তাহলে বিদ্যুৎটা কীভাবে পরিবাহিত হবে? বিদ্যুৎটা যাবে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে, কারণ কি করতে হবে, তাকে সাম্য অবস্থায় আসতে হবে। সো আমরা আশা করি সবাই বুঝতে পারছো যে বিদ্যুৎ পরিবহনের দিক এবং ইলেকট্রন পরিবহনের দিকটা কেন কিভাবে হয়। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাই আমরা বুঝি নাই বা কিছু একটা, ঠিক আছে? দ্রুত কমেন্ট করে জানাও যে ভাই বুঝি নাই, বা যারাই বুঝো নাই তারা কমেন্ট করে জানাও। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো নাকি? আচ্ছা, যাই হোক, সবারই ক্লিয়ার হয়ে গেছে টপিকটা। আচ্ছা, বুঝো নাই তাই তো? একজনের বুঝে নাই, দেখো খেয়াল করো, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, না বুঝে কই যাবা? দেখো, সহজ হিসাব, প্রকৃতি কাউকে কম বেশি দেবে না, এটা প্রকৃতির নিয়ম, ঠিক আছে? প্রকৃতি সবসময় চাবে কি, যার বেশি আছে তার কাছ থেকে নিয়ে যার কম আছে তাকে দিবে। কথাটা বুঝো, প্রকৃতি সবসময় কি চাইবে? যার কম আছে সেখান থেকে, মানে সেখানে দিবে, ঠিক আছে? ধরো যে হচ্ছে গিয়া এই একটা বালতি আর এই একটা বালতি, এই বালতিতে এতখানি পানি আছে আর এই বালতিতে এতটুকু পানি আছে। সিম্পলভাবে চিন্তা করো, এখন বালতি দুইটা একটা পাইপ দ্বারা কানেক্ট করলাম, তাহলে কি হবে যে এই বালতি থেকে পানি এদিকে যাবে, তাই না? কারণ এইখানে পানিটা কি আছে, বেশি আছে। ঠিক সেমভাবে বিদ্যুৎ, খেয়াল করেও কিন্তু, ঠিক আছে? ঠিক সেমভাবে বিদ্যুৎ, এটা একটা সার্কিট এলিমেন্ট বা ইলেকট্রিক্যাল এলিমেন্ট। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে এখানে ইলেকট্রনের পরিমাণটা বেশি। মাইনাস মানে কি? ইলেকট্রনের পরিমাণটা বেশি, আর প্লাস মানে হচ্ছে ইলেকট্রনের পরিমাণটা কম। তাহলে এখন প্রকৃতি কি চাইবে? বেশি থেকে কমের দিকে যাইতে। তাহলে ইলেকট্রনটা কোথায় যাবে? মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে ইলেকট্রনের দিক হচ্ছে লোয়ার ভোল্টেজ থেকে হায়ার ভোল্টেজের দিকে। কি বললাম? ইলেকট্রনের দিক হচ্ছে কি, লোয়ার ভোল্টেজ থেকে হায়ার ভোল্টেজের দিকে। আচ্ছা, ভিএল দ্বারা বোঝাচ্ছি আমি কি, লোয়ার ভোল্টেজ, আর ভিএইচ দ্বারা কি বোঝাচ্ছি, হায়ার ভোল্টেজ। এখন খেয়াল করো বিদ্যুতের দিকটা কিভাবে হবে, বিদ্যুৎ, ঠিক আছে? বিদ্যুতের দিকটা কিভাবে হবে? তাহলে বিদ্যুৎও কি করবে? বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে বেশি ভোল্টেজ আছে কোথায়? এই যে এখানে। আর কম ভোল্টেজ আছে কোথায়? এখানে। তাহলে বিদ্যুৎ যাবে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে, সোজা হিসাব। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি সবাই এটুকু বুঝতে পারছো, ইনশাল্লাহ কারো কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, যাই হোক, তো এই জিনিসটা তুমি যদি বোঝো তাহলে তোমার কাছে তড়িৎ রসায়ন একদম ইজি, তড়িৎ রসায়ন একদম ইজি। এরপর তুমি অ্যানোড ক্যাথোড কোনটা হবে এটাও তুমি ইজিলি নির্ণয় করতে পারবা, ঠিক আছে? জাস্ট এইটুকু কনসেপ্ট তোমার মাথায় রাখতে হবে, এইটুকু কনসেপ্ট একদম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একদম বেসিক যে জিনিসটা, এটা তোমাকে জানতেই হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা একটু মুছে দিলাম এখন, ঠিক আছে? আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। আর আশা করি সবাই খাতায় লিখতেছো, খাতায় লিখবা, একটু খাতায় লিখলে মনে থাকবে। এখন দেখো, ছোটোবেলাতে আমরা তো সবাই হচ্ছে গিয়া ইলেকট্রিক্যাল জিনিস নিয়ে খেলাধুলা করছি না? আমি তো অনেক বেশি করছি। ধরো যে আমার আব্বা যদি একটা খেলনা কিনে দিত আমাকে, 2 দিন চালাইতাম, 3 দিন ভাঙতাম, ভাঙে মনে করো ওর ভিতরে কী আছে, ওর নারী নক্ষত্র খুঁজে বের করতাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যখন ছোটোবেলাতে করতাম তখন যদি প্লাস এবং মাইনাস যদি কানেকশন করে দিতাম, প্লাস এবং মাইনাস কানেকশন করলে পরে কানেকশনটা আসলে ঠিক হইতো না। তো প্লাসের সঙ্গে কি যুক্ত করতে হতো? প্লাসই যুক্ত করতে হতো, আর মাইনাসের সঙ্গে মাইনাস যুক্ত করতে হতো, রাইট? প্লাসের সঙ্গে কি যুক্ত করতে হবে? প্লাস, আর মাইনাসের সঙ্গে মাইনাস। তো দেখো এইখানে এইটা হচ্ছে প্লাস সাইড, তাহলে প্লাস সাইডের সঙ্গে কে যুক্ত আছে? এই যে অ্যানোড যুক্ত আছে, তাহলে বুঝতে হবে যে অ্যানোডটাও হচ্ছে প্লাস। আর মাইনাসের সঙ্গে কে যুক্ত আছে? ক্যাথোড, তাহলে বুঝতে হবে ক্যাথোডটাও কি মাইনাস। তার মানে এই যে অ্যানোড দণ্ডটা দেখতে পাচ্ছ, এই অ্যানোড দণ্ডটা হচ্ছে তোমার হায়ার ভোল্টেজ, ঠিক আছে? অ্যানোড দণ্ডটা হচ্ছে হায়ার ভোল্টেজের দণ্ড, আর এই যে ক্যাথোড দণ্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোয়ার ভোল্টেজের দণ্ড, ঠিক আছে? মানে ক্যাথোডে থাকবে লোয়ার ভোল্টেজ আর অ্যানোডে থাকবে হায়ার ভোল্টেজ। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তো এখন
অ্যাকচুয়ালি আমাদের এটার কাজটা কি, এটার কাজটা হচ্ছে ধরো তোমার কাছে একটা যৌগ আছে, ধরো সোডিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা পানি আছে তোমার কাছে, ঠিক আছে, বা পানি বা যে কোনো একটা লবণ, ঠিক আছে, যে কোনো একটা লবণ, মানে তোমার কাছে এই সকল যৌগ আছে। তো তুমি কি চাচ্ছ, এই সকল যৌগকে ভাঙতে যাচ্ছ, ঠিক আছে, এই সকল যৌগকে কী করবা, ভাঙবা, মানে বিশ্লেষিত করবা। তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইডকে তুমি যদি বিশ্লেষিত করো তাহলে উৎপন্ন হবে সোডিয়াম প্লাস সোডিয়াম এবং ক্লোরিন, ঠিক আছে, এখানে 2 আসে, এখানে একটা 2 আসে। সোডিয়াম ক্লোরাইডকে তুমি যদি বিশ্লেষিত করো তাহলে উৎপন্ন হবে 2 অণু সোডিয়াম আর মানে সরি 2 মোল সোডিয়াম এবং 1 মোল ক্লোরিন উৎপন্ন হবে। তো এটা অ্যাকচুয়ালি কীভাবে উৎপন্ন হয় এবং এটা কিভাবে ভাঙে, এটাই আমরা এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বুঝতে পারছো? অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, পানি অথবা যে কোনো লবণ, এদেরকে ভাঙতে কী লাগে, তড়িৎ বিশ্লেষ্য প্রক্রিয়া লাগে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড লবণটা দিলাম, এখানে আমরা কি দিলাম, সোডিয়াম ক্লোরাইড লবণটা দিলাম, ঠিক আছে। এখন সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দিলাম, সোডিয়াম ক্লোরাইডের কি দিলাম, জলীয় দ্রবণ দিলাম। তো এখন একটা জিনিস চিন্তা করো, তাহলে আমরা কি করতেছি, আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করতেছি, ভালো করে খেয়াল করো। আচ্ছা, তো সোডিয়াম ক্লোরাইডের আমরা ফার্স্ট অফ অল কী করছি, এখানে জলীয় দ্রবণ দিছি। তাহলে সোডিয়াম ক্লোরাইড যদি বিয়োজিত হয়, জলীয় দ্রবণে কী হবে, বিয়োজিত হয়ে উৎপন্ন করবে কি, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, রাইট, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। আচ্ছা, এখন একটা কথা মাথায় রাখবা, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, এখানে মাস্ট বি জারণ বিজারণ ঘটবে, জারণ এবং বিজারণ ঘটবে, ঠিক আছে। তো এখন জারণ কোথায় ঘটবে, মনে রাখবা যে এটা এভাবে মনে রাখতাম আমি, আজ বিকালে, এটা আমি এভাবে মনে রাখতাম যে এ ফর আতে আজ অ্যানোড, আর যতে জারণ, তাহলে অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে, আর বিতে বিজারণ, কতে ক্যাথোড, তাহলে ক্যাথোডে কি ঘটবে, বিজারণ ঘটবে, জাস্ট এইটুকু মনে রাখবা, আজ বিকালে, ঠিক আছে। তো অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে, আর ক্যাথোডে কি ঘটে, বিজারণ ঘটে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা অ্যানোডের রিয়াকশনটা দেখব, তারপরে আমরা ক্যাথোডের রিয়াকশনটা দেখব। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস চিন্তা করো, এখানে তোমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি, দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস একদম ভাঙায় বুঝাচ্ছি, হ্যাঁ, একদম এর গভীর থেকে বুঝাবো। সো তোমাদেরকেও একটু ধৈর্য সহকারে দেখতে হবে, এবং তুমি যখন এটা গভীর থেকে বুঝতে পারবা, তখন তোমার এই টপিক নিয়ে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। কারণ পরীক্ষা যদি আসে যে সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে গিয়া তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো, তুমি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করতে পারবে, তোমার কিচ্ছু মুখস্থ করার দরকার নাই। তুমি যদি একবার বেসিকটা বুঝতে পারো, যে কোনো যৌগের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে আসতে পারবা। খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো দেখো এইখানে যে মাইনাসটা আছে আর এই হচ্ছে প্লাস, তো ইলেকট্রনটা কিভাবে গমন করবে, ইলেকট্রনটা ফার্স্ট অফ অল এই যে ক্যাথোড দণ্ডে আসবে, কোথায় আসবে, ক্যাথোড দণ্ডে আসবে। তাহলে কি হচ্ছে, দেখো ইলেকট্রনটা ফার্স্ট অফ অল ক্যাথোড দণ্ডে আসবে, স্টেপগুলো দেখো। স্টেপ 1, ইলেকট্রন ক্যাথোডে আসে। আচ্ছা, এখন ইলেকট্রন ক্যাথোডে আসার পর কি ক্যাথোড থেকে ইলেকট্রন বের হয়ে যায়, না, ক্যাথোড থেকে কিন্তু ইলেকট্রন বের হয়ে যায় না, মানে এইখানে ধরো যে একটা ইলেকট্রন আসলো সেটা হচ্ছে ক্যাথোড থেকে চলে যাবে এমনটা না, ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করো, ক্যাথোডে যদি ইলেকট্রন আসে তাহলে ক্যাথোডে কি হয়ে যাচ্ছে, ইলেকট্রনের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, মাইনাস 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 মাইনাস, মানে ক্যাথোডের চারোপাশে, মনে করো এটা হচ্ছে ক্যাথোড দণ্ড, তাহলে এটা চারোপাশে মাইনাস মাইনাস মাইনাস, মানে ইলেকট্রন জমে গেছে। এখন ইলেকট্রন কাকে আকর্ষণ করে, কথাটা বুঝি, ইলেকট্রন কাকে আকর্ষণ করবে, নিশ্চয়ই কোনো একটা পজিটিভকে আকর্ষণ করবে। এখন এই দ্রবণের ভিতরে দেখো তো, এই দ্রবণের ভিতরে কি আছে, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আছে, তাই না, এই দ্রবণের ভিতরে কি আছে, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। তাহলে এখানে পজিটিভকে, এখানে পজিটিভ হচ্ছে সোডিয়াম প্লাস, তাহলে সোডিয়াম প্লাস আস্তে করে ক্যাথোডের কাছে চলে যাবে, সোডিয়াম প্লাস কোথায় চলে যাবে, ক্যাথোডের কাছে চলে যাবে। কেন চলে যাবে, ওই যে একটাই কথা ছিল যে সবসময় প্রকৃতি কী চায়, সবসময় সাম্য অবস্থা চায়। এখানে মাইনাসের পরিমাণটা বেশি হয়ে গেছে ক্যাথোডে, সো এই মাইনাসের পরিমাণটাকে কম করার জন্য এই দ্রবণের যে সোডিয়াম প্লাসটা ছিল
বা এখানে দ্রবণের ভিতর যে প্লাসটা থাকবে সেই প্লাসটা কোথায় চলে যাবে? ক্যাথোডের কাছে চলে যাবে। এখন দেখা যায় কি ম্যাক্সিমাম টাইমে, কথাটা বুঝো, ম্যাক্সিমাম টাইমে এই দ্রবণের ধাতু হচ্ছে গিয়ে তোমার ক্যাথোডে যায়, আর দ্রবণের ধাতুগুলাই কিন্তু তোমার কি হয়? ধনাত্মক হয়। দ্রবণের ধাতুগুলো কি হয়? ধনাত্মক হয়। সো আমাদের দ্বিতীয় স্টেপে কি ঘটতেছে? 2 নম্বর স্টেপে সোডিয়াম প্লাস, দ্যাট মিনস ধাতুটা কোথায় যাচ্ছে? ক্যাথোডে যাচ্ছে, ক্যাথোডে যায়। ক্যাথোডে কেন যায়? কারণ দেখো সহজভাবে যদি চিন্তা করো, একটা ছেলে একটা মেয়েকে আকর্ষণ করবে, তাই না? একটা ছেলে তো একটা ছেলেকে আকর্ষণ করবে না, তাই না? তুমি যদি একটা ছেলে হও, তুমি কি কোনো সময় একটা ছেলের দিকে তাকাবা? পছন্দের চোখ দিয়ে তাকাবা, মানে ভালোবাসার চোখ দিয়ে তাকাবা যে ওই ছেলেটাকে আমার ভালো লাগছে, ওই ছেলেটাকে আমি ভালোবাসবো, ওই ছেলেটাকে আমি বিয়ে করবো? একটা ছেলে কি কখনো চিন্তা করবে? করবে না। ঠিক তেমনি রসায়নের ক্ষেত্রেও সেম, এখানে প্লাস এখানে মাইনাস, তো এইটা হচ্ছে ছেলে আর এখানে মাইনাসগুলো হচ্ছে মেয়ে। তো একটা ছেলে দেখছি কি এখানে অনেকগুলা মেয়ে আছে, তাহলে ছেলে কি করবে? সুর 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 করে গুটি গুটি পায়ে এই মেয়েদের কাছে যাবে, তাই না? তাহলে এই যে দেখো দ্রবণের যে প্লাসটা থাকবে সেটা এই যে ক্যাথোডে মাইনাসের কাছে চলে যাবে। তাহলে আমি এভাবে বলতে পারি যে এই ধাতুটা কোথায় গিয়ে জমা হচ্ছে? ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে। তাহলে মনে রাখবা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এই কথাটা মাথায় রাখবা যে ধাতু ক্যাথোডে জমা হয়। ধাতু কোথায় জমা হয়? ধাতু ক্যাথোডে জমা হয় সব সময়। অ্যানোডে কখনোই ধাতু জমা হবে না, ঠিক আছে? অ্যানোডে কখনোই ধাতু জমা হবে না। হ্যাঁ, 2-1টা ক্ষেত্রে ব্যতিক্রম আছে। আচ্ছা, জুম হয়ে গেছে মানে বুঝলাম না। জুম হয়ে গেছে মানে এটা বুঝলাম না। আচ্ছা, তোমরা কি বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ? বোর্ড কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? সবাই একটু বলো তো, একটু কমেন্ট করে বলো তো বোর্ড ক্লিয়ার কিনা। একটু কমেন্ট করে জানাও যে বোর্ড ক্লিয়ার কিনা, মানে সবাই দেখতে পাচ্ছ কিনা বোর্ড। আচ্ছা, ওকে। তো আমরা যেটা বলতেছিলাম যে ধাতুটা কোথায় জমা হচ্ছে? ক্যাথোডে জমা হচ্ছে। আচ্ছা, তো এখন দেখো এখানে তো একটা সার্কিট পূর্ণ হওয়া দরকার আছে। সার্কিট পূর্ণ হওয়া মানে কি? সার্কিটের এক মাথা থেকে ইলেকট্রন ঘুরে আবার সেই মাথায় আসবে, তাহলেই সার্কিটটা পূরণ হবে। কথা বুঝতে পারছো? ধরো যে একটা সার্কিট আঁকলাম, মনে করো যে এটা একটা সার্কিট, ঠিক আছে? এটা একটা সার্কিট। তাহলে ইলেকট্রন হচ্ছে এই যে এই সাইড থেকে গিয়ে আবার এই সাইড পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, মানে এই মাইনাস থেকে যাত্রা শুরু করে এই প্লাস পর্যন্ত ইলেকট্রনটা আসবে, তখনই সার্কিটটা কি হবে? ফিল আপ হবে। আর যদি ইলেকট্রনরা না আসতে পারে তাহলে মনে করো যে মাঝখানে লাইনটা কাটা আছে, কাটা আছে, তাহলে ইলেকট্রন এইখানে আসতে পারবে? ঘুরে পারবে না। তার মানে বুঝতে হবে তখন কি হচ্ছে না? বিদ্যুৎ পরিবহন হচ্ছে না, ঠিক আছে? সো সার্কিটে যদি বিদ্যুৎ পরিবহন হয় তখন তার মানেটা কি? তার মানে হচ্ছে যে ইলেকট্রন মাইনাস থেকে ঘুরে প্লাস পর্যন্ত আসবে, ঠিক আছে? তো আমাদের এখানে কি করতে হবে? সার্কিটটা ফিল আপ করতে হবে। যদি সার্কিট আমরা ফিল আপ না করতে পারি তাহলে কি আমাদের বিদ্যুৎ পরিবহন হবে? হবে না। সো দেখো এখন এই যে ক্লোরিন মাইনাস আছে, তার আগে একটা খেয়াল করো, এই যে সোডিয়াম প্লাস ক্যাথোডের কাছে গেছে, গিয়ে কি করছে? এখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করছে না? ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে? সোডিয়ামে পরিণত হয়েছে। ওকে, এই যে তার মানে এখান থেকে যে ইলেকট্রনটা এই ক্যাথোডে আসছে সেই ইলেকট্রনটাকে কি গ্রহণ করছে? এখান থেকে সোডিয়াম গিয়ে গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে, এবং এই ধাতুটা এই ক্যাথোডের গায়ে জমা হয়েছে। ধাতুটা কোথায় জমা হয়েছে? ক্যাথোডের গায়ে। আচ্ছা, এবার এই যে ক্লোরিন মাইনাস, তাহলে এই ক্লোরিন মাইনাস কি হবে? একটা জিনিস চিন্তা করো, এই সাইডে যদি মাইনাসের পরিমাণটা বেড়ে যায়, তাহলে অটোমেটিক্যালি এই সাইডে প্লাস চার্জের পরিমাণটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। কারণ এক পাশ যদি মাইনাস হয় আর এক পাশ কী হবে? প্লাস হবে। তাহলে আমরা বলতে পারি যে অ্যানোডে এখন ধনাত্মক চার্জের পরিমাণটা বেড়ে গেছে ক্যাথোডের তুলনায়। অ্যানোডে ধনাত্মক চার্জের পরিমাণটা বেড়ে গেছে কার তুলনায়? ক্যাথোডের তুলনায়। খেয়াল করো, তাহলে এখন এই অ্যানোডের যে প্লাসগুলো হচ্ছে মনে করো ছেলে, হ্যাঁ, আর এই যে ক্লোরিন মাইনাস এটা হচ্ছে মনে করো মেয়ে। তাহলে একটা মেয়ে কি করবে? একটা মেয়ের বিয়ে করবে? কখনোই মেয়ের বিয়ে করবে না। কি করবে? একটা ছেলেকে বিয়ে করবে। সো এই মেয়েটা টুক 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 করে এই যে প্লাসের কাছে চলে যাবে, ঠিক আছে? তাহলে ক্লোরিন মাইনাস কার কাছে যাচ্ছে? প্লাসের কাছে যাচ্ছে। প্লাসের কাছে গিয়ে কি করতেছে? এখন দেখো অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে না? জারণ বিক্রিয়ায় কি হয়? ইলেকট্রন ত্যাগ হয়। এটা সবাই জানো, জারণ মানে ছাড়ন। আমি গত ক্লাসে একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম জারণ মানে ছাড়ন। তাহলে ক্লোরিন মাইনাস কি করবে? একটা ইলেকট্রন ছাড়বে। ছাড়লে কি উৎপন্ন হবে?
ক্লোরিন উৎপন্ন হবে Cl। এখন ক্লোরিন তো কখনো Cl আকারে থাকে না, থাকে কি আকারে, Cl2 আকারে, কারণ ক্লোরিন সবসময় দ্বিপারমাণবিক অবস্থায় থাকে। তাহলে এখানে হবে 2, এখানে হবে 2, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো অ্যানোডে জারণ ঘটছে, সেখানে কয়টা ইলেকট্রন ত্যাগ ঘটছে, 2টা। তাহলে ক্যাথোডে কী ঘটবে, বিজারণ। বিজারণ মানে কি, গ্রহণ। তাহলে ক্যাথোডেও কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, দেখো তো 2টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে 2 আসে আর এখানেও একটা 2 আসে। ওকে, এই হচ্ছে আমাদের বিক্রিয়া। তো দেখো ক্লোরিনটা এই যে অ্যানোডের কাছে আসলো, অ্যানোডের কাছে এসে একটা ইলেকট্রন ত্যাগ করলো, কথা বুঝে, অ্যানোডের কাছে এসে কি করলো, একটা ইলেকট্রন ত্যাগ করলো। সেই ইলেকট্রনটা এই যে দেখো অ্যানোড থেকে আস্তে 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 এই যে প্লাসের কাছে আসলো। তাহলে দেখো আমাদের একটা ইলেকট্রন এই মাইনাস থেকে যাত্রা শুরু করছিল, সেই ইলেকট্রনটা ক্যাথোডে আসছে, ক্যাথোডে আসার পরে সে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, দেখো বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আবার এই যে এই অ্যানোডে চলে আসছে, আস্তে আস্তে সে তারপর কোথায় চলে আসছে, প্লাসে চলে আসছে। তার মানে কি, ইলেকট্রনটা একটা ইলেকট্রন সম্পূর্ণ পথ ঘুরে আসছে, তার মানে সার্কিটটা ফিল আপ হয়েছে, তার মানে এখানে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে। এখন আমরা যদি দুইটা বিক্রিয়া যোগ করি, খেয়াল করো, দুইটা বিক্রিয়া যোগ করলে এই টু ইলেকট্রন কাটা, তাহলে 2Na প্লাস 2Cl মাইনাস আলটিমেটলি কি উৎপন্ন করতেছে, 2Na প্লাস Cl2, ঠিক আছে। এখন দেখো 2Na প্লাস আর 2Cl মাইনাস, এটাকে আমরা লিখতে পারি NaCl, ঠিক আছে, এটাকে আমরা NaCl লিখতে পারি। ওকে, আচ্ছা, ওকে, তো সবাই একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া বুঝতে পারছো কিনা তোমরা ব্যাপারটা। আমি কিন্তু একদম ভিতরে গেছি, ঠিক আছে, একদম ভিতর থেকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। হয়তো অনেকের কাছে এটা একটু পেইন হয়ে গেছে, বাট আমি চেষ্টা করছি সবাইকে 100% বোঝানোর। ওকে, তো এখন দেখো আমরা আলটিমেটলি এইটুকু বুঝতে পারলাম যে এই যে সোডিয়াম ধাতুটা ছিল, এই ধাতুটা কোথায় জমা হচ্ছে, ক্যাথোডে জমা হচ্ছে। এখন ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হচ্ছে এটা নিয়েই যে সূত্র, সেটাই হচ্ছে ফ্যারাডের ফার্স্ট ল, ফ্যারাডের প্রথম সূত্র। ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হচ্ছে এটা নিয়েই হচ্ছে তোমার, এইটা নিয়েই ফ্যারাডের ফার্স্ট ল বা ফ্যারাডের প্রথম সূত্র। ওকে, তো ফ্যারাডের প্রথম সূত্রটা কি আমরা একটু লিখি এখন তাহলে। সূত্রটা এরকম ছিল, ক্যাথোডে জমাকৃত ধাতুর পরিমাণ, ক্যাথোডে জমাকৃত ধাতুর পরিমাণ প্রবাহিত চার্জের সমানুপাতিক। এটাই হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, প্রবাহিত চার্জের সমানুপাতিক। ক্যাথোডের জমাকৃত ধাতুর পরিমাণ প্রবাহিত চার্জের সমানুপাতিক। আচ্ছা খেয়াল করো, এখন ধরে নিচ্ছি যে ক্যাথোডে ডাব্লিউ পরিমাণ ভরের কি জমা হয়, ধাতু জমা হয়, আর চার্জটা কি পরিমাণ আছে এখানে, কিউ পরিমাণ। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি ডাব্লিউ সমানুপাতিক কিউ, ঠিক আছে। তো আলটিমেটলি এখান থেকে লেখা যায় ডাব্লিউ সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম, একটা সমান চিহ্ন আসলো আর একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবকটা হচ্ছে জেড কিউ। তো এই জেড হচ্ছে, এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটাকে কি বলা হয়, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ওকে, জেডটাকে কি বলা হয়, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা, তো এই সূত্রটাকে আমরা আরেকটু যদি এলাবোরেট করার চেষ্টা করি, ডাব্লিউ ইকুয়াল টু জেড, জেড মানে হচ্ছে তোমার এম বাই ই এফ। এই সূত্র মুখস্থ রাখবা, জেড ইকুয়াল টু এম বাই ই এফ, এম বাই ই এফ। এম মানে কি, এম মানে হচ্ছে আণবিক ভর, এখান থেকে এমসিকিউ পাবা 100-এ 100 শিওর থাকো। এম মানে হচ্ছে আণবিক ভর, ই মানে হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা, নট ইলেকট্রনের চার্জ। ই মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ একটা বিক্রিয়াতে কয়টা ইলেকট্রনের আদান প্রদান ঘটতেছে, ঠিক আছে, বা ধরো যে একটা যৌগ বা একটা মৌল কয়টা ইলেকট্রন আদান প্রদান করতেছে। আর এফ মানে হচ্ছে ফ্যারাডের ধ্রুবক, ফ্যারাডের ধ্রুবকের ভ্যালু কত, 96500, ঠিক আছে। তাহলে জেডের পরিবর্তে দেখো, জেডের পরিবর্তে আমরা লিখলাম এম বাই ই এফ, আর কিউ ফিজিক্সে সবাই পড়ছো, ফিজিক্সে কিউ ইকুয়াল টু আইটি, এই সূত্র সবাই পড়ছো, কিউ ইকুয়াল টু আইটি, এই সূত্র সবাই পড়ছো, কিউ ইকুয়াল টু আইটি। তাহলে কিউ এর পরিবর্তে আমরা এখানে কি লিখলাম, আইটি লিখলাম। আলটিমেটলি আমাদের সূত্রটা কি দাঁড়াইলো,
ডাব্লু ইকুয়াল টু MIT বাই EF। ঠিক আছে, ডাব্লু ইকুয়াল টু MIT বাই EF। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের ফ্যারাডের ফার্স্ট ল। ডাব্লু দ্বারা কি বোঝাচ্ছে এখানে? ডাব্লু দ্বারা বোঝাচ্ছে যে কতটুকু ভর ক্যাথোডে জমা হচ্ছে। ডাব্লু দ্বারা কি বোঝায়? কতটুকু ভর ক্যাথোডে জমা হচ্ছে। এম দ্বারা কি বোঝায়? আণবিক ভর। আই দ্বারা কি বোঝায়? প্রবাহিত বিদ্যুৎ। আই দ্বারা কি বোঝায়? প্রবাহিত বিদ্যুৎ। টি দ্বারা বোঝায় সময়। ই দ্বারা বোঝায় আদান প্রদানকৃত। একটু উপরে লিখি, তাহলে হয়তো দেখতে পাবা। দেখো, আই দ্বারা বোঝাচ্ছে তোমার প্রবাহিত বিদ্যুৎ, টি দ্বারা সময়, ই দ্বারা বোঝাচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। আর এফ দ্বারা বোঝায় 96500 কুলম্ব। ওকে, আচ্ছা, তো এখান থেকে একটা সহজ কোশ্চেন আমরা সলভ করি। তার আগে একটা ছোট এমসিকিউ সলভ করি, দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারো। যে সবার আগে অ্যান্সার দিতে পারবা তার জন্য রয়েছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং এই গিফট দেবে আমাদের বনিয়ামিন অপু ভাই। ঠিক আছে, সো যদি কারো গিফট দরকার হয় আমাকে মেসেজ না দিয়ে বনিয়ামিন অপু ভাইকে মেসেজ দিবা। ঠিক আছে, দেখো তো কোশ্চেনটা হচ্ছে কপার 2+ এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? রাসায়নিক তুল্যাঙ্ক কত? এটা একটা ছোট একটা এমসিকিউ। ঠিক আছে, এই টাইপের এমসিকিউ বোর্ড পরীক্ষায় আসবে, স্বাভাবিক। এই টাইপের এমসিকিউ বোর্ড পরীক্ষায় আসবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আচ্ছা, তো দেখো তো সূত্রটা কি? কপার 2+ এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? এটা প্রশ্নটা এই। তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে কি? জেড। তাহলে জেড ইকুয়াল টু M/EF, তাই না? জেড ইকুয়াল টু M/EF। এম মানে কি? আণবিক ভর। তো দেখো কপার এর আণবিক ভর কত? সবাই জানো যে কপারের আণবিক ভর 63.5, 63.5। কপারের আণবিক ভর কত? 63.5। তাহলে আমি লিখলাম 63.5। ঠিক আছে, এখন ই দ্বারা কি বোঝায়? আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা না? তো এখন এটা কিভাবে বের করবা? দেখো, কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়? কপারে পরিণত হয়, তাই না? কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়? কপারে পরিণত হয়। এখানে যাই থাকুক না কেন, কপার 2+ এর পরিবর্তে যদি মনে করো যে সিলভার প্লাস থাকতো, হ্যাঁ, তাহলে সিলভার প্লাস ধাতুতে পরিণত হওয়ার জন্য, অর্থাৎ মুক্ত ধাতুতে পরিণত হওয়ার জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে তখন এটার আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা হবে 1 সিলভারের ক্ষেত্রে। ঠিক আছে, যদি মনে করো Fe3+ থাকতো, Fe3+ ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? Fe তে পরিণত হবে। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? নিশ্চয়ই 3টা ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? তাহলে বুঝতেই পারতেছো ইলেকট্রন কীভাবে সংখ্যাটা বের করবা। আশা করি সবাই এটুকু বুঝতে পারতেছো। তো সোজা হিসাব, উপরে যে চার্জটা থাকবে, উপরে যে চার্জটা থাকবে, এখানে কপার এখানে কত আছে? 2+ আছে, এখানে সিলভারের ক্ষেত্রে একটা প্লাস আছে, ফেরামের ক্ষেত্রে 3টা প্লাস আছে। তো উপরে যে চার্জটা থাকবে ওটাই হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা। আচ্ছা, এফ মানে হচ্ছে 96500। তো এবার বাকিটা ক্যালকুলেটরে করবা। তো এভাবে করে তুমি কি বের করবা? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা বের করবা। ঠিক আছে, আচ্ছা দেখি সবার আগে উত্তর কে দিছে? সবার আগে উত্তর দিছে তামিম হোসেন। আচ্ছা, 3.2 × 10⁻⁻4। আমি জানি না এই অ্যান্সারটা সঠিক কিনা। ঠিক আছে, কারণ আমার হাতে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, বাট দেখতেছি ম্যাক্সিমাম অ্যান্সার করছে 3.2 × 10⁻⁻4। ঠিক আছে, তো তামিম হোসেনের জন্য রয়েছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে একটি বিশাল গিফট হ্যাম্পার। ঠিক আছে, তো তুমি এই গিফটটা হচ্ছে আমাদের বনয়মেন অপুভাইয়ের কাছ থেকে কালেক্ট করে নিবা, তারপর সারাদিন ঘরে বসে রূপচর্চা করবা। হ্যাঁ, ওকে, আচ্ছা, তো এবার আমরা অ্যাকচুয়াল ম্যাথে আসি। কোশ্চেনটা হচ্ছে এরকম, কপার সালফেটের দ্রবণে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের সময় তিরিশ মিনিট ধরে, দেখো 30 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার প্রবাহ দেওয়া হলো, তাহলে
ক্যাথোডে কি পরিমাণ কপার জমবে, ক্যাথোডে কি পরিমাণ কপার জমবে। ঠিক আছে, তো কোশ্চেনটা কি, কপার সালফেটের তড়িৎ রাসায়নিক বিশ্লেষণের সময় 30 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার প্রবাহ দেওয়া হলো, তাহলে কি ক্যাথোডে কি পরিমাণ কপার জমবে। ওকে, তো আসলে আমরা ম্যাথটা সলভ করি। ঠিক আছে, তো ধরে নিচ্ছি যে ডাব্লু পরিমাণ জমবে, তাহলে ডাব্লু ইকুয়াল টু সূত্রটা কি, MIT/EF। তো এখানে দেখো আমরা ডাটাগুলো নিয়ে নিই। কপার সালফেট মানে কি, কপার 2+, কপার সালফেট মানে কি, এখানে কপার 2+ আছে, তাহলে কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়, কপারে পরিণত হয়। তাহলে ই মানে কয়টা, আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, এফ মানে হচ্ছে তোমার 96500 কুলম। আই মানে হচ্ছে কি, প্রবাহিত বিদ্যুৎ, প্রবাহিত বিদ্যুৎ কত অ্যাম্পিয়ার দেখো তো, 5 অ্যাম্পিয়ার, 5A। ঠিক আছে, আচ্ছা টি মানে হচ্ছে টাইম, কত মিনিট ধরে চলতেছে দেখো তো, 30 মিনিট। তাহলে 30 মিনিট এটাকে আমরা কী করবো, 30 × 60 অর্থাৎ 1800 সেকেন্ড। তাহলে এবার আমরা দেখো এম দ্বারা কি বোঝায়, আণবিক ভর। কপারের আণবিক ভর কত, 63.5। তাহলে লিখলাম 63.5 গুণ আই দ্বারা কি বোঝায়, আণবিক ভর, প্রবাহিত বিদ্যুৎ 5 অ্যাম্পিয়ার। টি দ্বারা বোঝায় সময় কত, 1800 সেকেন্ড। ই দ্বারা কি বোঝায়, 2। আর এফ 96500। এবার বাকিটা একটু হিসাব করো তো, আশা করি সবাই এই হিসাবটা পারবা। ঠিক আছে, আশা করি সবাই এই হিসাবটা পারবা। তো অলরেডি অনেকে অ্যান্সার করে ফেলছে, 2.96, ইয়েস 2.96 গ্রাম। ঠিক আছে, 2.96 গ্রাম কপার জমা হবে। দেখছো তোমরা তো কত ফাস্ট, একদম এয়ারটেল 4G। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমি আরেকটা সূত্রে যাই। দেখো এখন আমি অঙ্কগুলো পেঁচানো শুরু করবো। ঠিক আছে, সো একটু ধৈর্য সহকারে দেখো। এখন আমি অঙ্ক পেঁচানো শুরু করবো, আর আমার একটা সমস্যা আছে, আমি যদি একটু পেঁচানো অঙ্ক না করাই তাহলে আমার পেটের ভাত হজম হয় না। ঠিক আছে, সো অঙ্কগুলো একটু পেঁচাই। দেখো, তো সূত্র হচ্ছে আমাদের, এই সূত্রটা আমি দ্বিতীয় ক্লাসে লিখছিলাম, দ্বিতীয় ক্লাসে, যে n ইকুয়াল টু, মূল সংখ্যা n ইকুয়াল টু W/m ইকুয়াল টু x/na ইকুয়াল টু v/22.4 ইকুয়াল টু pv/rt ইকুয়াল টু q/ef। ঠিক আছে, ইকুয়াল টু q/ef। তো দেখো এর ভিতর থেকে আমরা এই যে pv/rt বাদ দিলাম, pv/rt বাদ দিলাম, কারণ pv/rt ওটা হচ্ছে গ্যাসের সঙ্গে রিলেটেড। তাইলে এখানে v/22.4, এরপরে আমরা লিখলাম q/ef। তো দেখো এই যে একটা সূত্র, এই একটা সূত্র দিয়ে তোমার ফ্যারাডের যত ম্যাথ আছে, সেটা হতে পারে বুয়েটের জন্য, হতে পারে ইঞ্জিনিয়ারিং, হতে পারে ভার্সিটি, হতে পারে বোর্ড পরীক্ষা, সব কিছুর ম্যাথ এই একটা সূত্র দিয়ে কাভার করা যাবে, এই একটা সূত্র দিয়ে কাভার করা যাবে। ঠিক আছে, কিভাবে, আমি একটা নমুনা কোশ্চেন দেখাই, তাহলেই বুঝতে পারবা। তো যারা যারা ক্লাসটা করতেছে একটু ধৈর্য সহকারে দেখবা, আশা করি শিখতে পারবা। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটা এরকম, যে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে 3 ঘন্টা 3 আওয়ার ধরে 5 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ দেওয়া হলো, তাহলে সিলভারের কতটি পরমাণু ক্যাথোডে জমা হবে, সিলভারের কতটি পরমাণু ক্যাথোডে জমা হবে। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন। ওকে, তো
কোশ্চেনটা সব একটু খাতায় লিখে ফেলো, খুব দ্রুত খাতায় লিখে ফেলো, ঠিক আছে। দেখো যে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে 3 ঘন্টা ধরে 5 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ দেওয়া হলো, তাহলে সিলভারের কতটি পরমাণু ক্যাথোডে জমা হবে? সিলভারের কতটি পরমাণু ক্যাথোডে জমা হবে? আসো ম্যাথটা করি। তো দেখো এখানে আমরা সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে 3 ঘন্টা ধরে 5 অ্যাম্পিয়ার প্রবাহ, এইটুকু কথা যখনই পাইব, মানে যখনই এরকম যে এত সময় ধরে একটা প্রবাহ দেওয়া হচ্ছে, তখনই সেটাকে আমরা বুঝে নেবো যেটা হচ্ছে ফ্যারাডেস ফার্স্ট ল, ঠিক আছে। তখনই আমরা বুঝে নেবো যে এটা ফ্যারাডের ফার্স্ট ল। আর ফ্যারাডের ফার্স্ট ল মানে কি? Q/EF, এই যে Q/EF এই টার্মটা চলে আসবে, এই টার্মটা চলে আসবে। এখন দেখো তো এখানে চাইছি কি, সিলভারের কতটি পরমাণু ক্যাথোডে জমা হবে, পরমাণু সংখ্যা চাইছে না? তাহলে দেখো তো এখান থেকে পরমাণু সংখ্যা কোথায় আছে? এই যে X/Na, তাই না? তাহলে আমাদের এই X/Na এবং Q/F এদের মাঝখানে কী করতে হবে? সম্পর্ক তৈরি করতে হবে। তো কী সম্পর্ক দেখো তো, সমান সম্পর্ক না? তাহলে Q/EF আর এই পাশে আমি লিখতে পারি X/Na, ঠিক আছে। Q/EF আর এখানে আমরা কি লিখতে পারি? X/Na লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমাদের কি বের করতে হবে? কতটি পরমাণু, দ্যাট মিনস এক্স এর ভ্যালুটা বের করতে হবে। যারা দ্বিতীয় ক্লাস করো নাই তারা হয়তো অনেকে বুঝতে পারতেছো না যে এই সূত্রের তাৎপর্যটা কি। দ্বিতীয় ক্লাসে কিন্তু আমি এই সূত্রের তাৎপর্য ব্যাখ্যা করছিলাম, যে ডাব্লু দ্বারা কি বোঝায়, এক্স দ্বারা কি বোঝায়, এন দ্বারা কি বোঝায়, ভি দ্বারা কি বোঝায়, সবই ব্যাখ্যা করছিলাম। আচ্ছা, তো দেখো এখন আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু Q/EF/Na। আচ্ছা, এখন কিউ মানে কি? চার্জ। তো কিউ ইকুয়াল টু আমরা কি জানি? আইটি। তাহলে কিউ এর পরিবর্তে আমরা লিখলাম ITNA আর নিচে দিলাম EF, ঠিক আছে। আই এর ভ্যালু কত দেখো তো? 5 মিলি অ্যাম্পিয়ার। আই মানে হচ্ছে প্রবাহ, আই এর ভ্যালুটা হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আই ইকুয়াল টু 5 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু এখন একটা জিনিস চিন্তা করো তো, এটাকে কি আমরা 5 মিলিয়ার রাখবো নাকি আমরা এটাকে অ্যাম্পিয়ারে প্রকাশ করবো? মানে মিলি অ্যাম্পিয়ার থেকে আমরা কি এটাকে অ্যাম্পিয়ারে নিব? আচ্ছা, তার আগে একটু অ্যান্সার দিয়ে নেই। একটা কমেন্টে যে সামির রয় কমেন্ট করছে, ভাইয়া এরকম এইচএসসি এক্সামে করলে কি ফুল মার্ক পাবো? 100% ফুল মার্ক পাবা, 100-এ 100, ঠিক আছে। কেউ কাটবে না, ঠিক আছে। আচ্ছা, সুমাইয়া জানাত লিখছে লেখা ছোট, বোঝা যাচ্ছে না। আচ্ছা, যদি লেখা বুঝতে না পারো তাহলে এক কাজ করবা, মোবাইলটা একটু ঘুরাই নেবা, ঠিক আছে। মোবাইলটা হচ্ছে তোমার, আমরা সাধারণত মোবাইল তো হচ্ছে ইয়াভাবে ইউজ করি, হচ্ছে তোমার পোর্ট্রেটভাবে ইউজ করি। তুমি মোবাইলটাকে একটু ল্যান্ডস্কেপ করে নাও, যদি না বুঝতে পারো মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে নাও, তাহলে ইনশাল্লাহ এই প্রবলেমটা কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এভাবে করলে ভর্তি মানে পরীক্ষায় নাম্বার দিবে, কারণ এই সূত্র আমি কোথাও থেকে জন্ম দিই নাই, ঠিক আছে। এটা হচ্ছে বইয়ের সূত্র, জাস্ট আমি সম্পর্কটা তৈরি করছি। এই সূত্রগুলো সব বইতেই আছে, আমি জাস্ট সম্পর্ক তৈরি করছি, সো কেউ কাটবে না। আচ্ছা, তাহলে 5 মিলি অ্যাম্পিয়ারকে আমরা কিসে নেব? অ্যাম্পিয়ারে নেব। তাহলে মিলি থেকে অ্যাম্পিয়ারে নিতে গেলে, মানে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নিতে গেলে 1000 দ্বারা ভাগ, তাহলে 5/1000, ঠিক আছে। তাহলে আই এর ভ্যালু কত পাইলাম? 5/1000। আচ্ছা, কিন্তু টি মানে কি? সময়। দেখো তো কত ঘন্টা ধরে? 3 ঘন্টা। তাহলে টি ইকুয়াল টু 3 আওয়ার। 3 × 60 কত লেখা যায়? 180 লেখা যায় না? সরি, 180 না, 3 × 3600 হবে। তাহলে 3×36 তোমার 108, তারপর ডাবল শূন্য, এত সেকেন্ড, ঠিক আছে। 10,800 সেকেন্ড। তাহলে টি এর ভ্যালু হচ্ছে 10,800 সেকেন্ড। এনএ দ্বারা কি বোঝায়? অ্যাভোগাড্রোর সংখ্যা। ভ্যালুটা কত? 6.023 × 10⁻23। আচ্ছা, এর ভ্যালু কত দেখো তো? এখানে কি সিলভার নাইট্রেট না? তাহলে এখানে আছে কি আমাদের কাছে? সিলভার প্লাস আছে। তাহলে সিলভার প্লাস কিসে পরিণত হবে? সিলভারে পরিণত হবে। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এর ভ্যালু হচ্ছে 1, এফ এর ভ্যালু হচ্ছে 96500। এখন এটা তুমি ক্যালকুলেটরে হিসাব করো। এখন এটা তুমি কিসে হিসাব করবা? ক্যালকুলেটরে হিসাব করবা। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, আগের ক্লাসগুলো কি রেকর্ডেড আছে নাকি ডিলিট করে দিয়েছে? আচ্ছা শোনো, আগের ক্লাসের জন্য তুমি এক কাজ করো, আগের ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলে চলে যাও। হ্যাঁ, আমার চ্যানেলে এটা আপলোড করা আছে,
মাহিন্স কেমিস্ট্রি এই নামে আপলোড করা আছে আমার চ্যানেলে, ঠিক আছে? সো তোমরা সেখান থেকে দেখে আসতে পারো আগের ক্লাসগুলো। আচ্ছা, তো এই হচ্ছে আর কি আমাদের ম্যাথ। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা আরেকটা ম্যাথ করব। সূত্রটা এখনো যারা তুলনায় তারা একটু তুলে নাও, কারণ সূত্রটা খুবই হেল্পফুল একটা সূত্র। এবার আমরা আরও একটা ম্যাথে চলে যাব, এবং মোটামুটি এটা বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং একটু ভিন্ন ধরনের। লঘু H2SO4 মিশ্রিত পানিতে প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে 3.0 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 ঘন্টা ধরে প্রবাহিত করা হলো। 2 ঘন্টা ধরে প্রবাহিত করা হলো। 2 ঘন্টা ধরে প্রবাহিত করা হলো, ফলে কত গ্রাম পানি বিশ্লেষিত হবে? সবাই একটু খাতায় ম্যাথটা তুলে নাও, ঠিক আছে? সবাই একটু খাতায় কষ্ট করে ম্যাথটা তুলে নাও। লঘু H2SO4 মিশ্রিত প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 ঘন্টা ধরে প্রবাহিত করা হলো, ফলে কত গ্রাম পানি তড়িৎ বিশ্লেষিত হবে এবং কত আয়তন হাইড্রোজেন ও অক্সিজেন উৎপন্ন হবে? কত আয়তন হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হবে, ঠিক আছে? এবং কত আয়তন হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হবে, সবাই একটু খাতায় তুলে নাও। আচ্ছা, কোশ্চেনে কি চাইছে দেখো, কত গ্রাম পানি বিশ্লেষিত হবে। কোশ্চেনে কি চাইছে? কত গ্রাম পানি বিশ্লেষিত হবে। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে ডাব্লিউ এর ভ্যালু চাইছে। তো আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু ZIT/EF, ঠিক আছে? তো সরি, ZIT না, MIT/EF, এটা তো আমরা সবাই জানি না? তাহলে এম দ্বারা কি বোঝায়? আণবিক ভর। তো দেখো তো এখানে আমাদের পানি বিয়োজিত হচ্ছে, তাহলে H2O ভেঙে কি উৎপন্ন করে? H2+O2। যদি বিক্রিয়াটা সমতা করি তাহলে এখানে একটা 2 আসে, এখানে একটা 2 আসে, ঠিক আছে? তো খেয়াল করো, এই বিক্রিয়াটা পড়াচ্ছি কারণ আছে, এটা মোটামুটি একটু ব্যতিক্রম টাইপের, ঠিক আছে? মানে ব্যতিক্রম বলতে আসলে সূত্র ব্যতিক্রম না, এখানে আসলে বিক্রিয়া দেখে বোঝা যায় না যে এখানে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, বাট এটা তোমাকে জানতে হবে, মানে মাথায় রাখতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কয়টা ইলেকট্রনের আদান প্রদান ঘটতেছে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তারপরে দেখো, এম দ্বারা বোঝায় আণবিক ভর। এখানে পানির আণবিক ভর কত? 18 গ্রাম, সবার জানা আছে, তাহলে লিখলাম 18 ইন্টু আই দ্বারা কি বোঝায়? প্রবাহিত বিদ্যুৎ। আই এর ভ্যালু কত? 3 অ্যাম্পিয়ার, তাহলে লিখলাম 3 ইন্টু টি দ্বারা কি বোঝায়? সময় বোঝায় না? কত সময় দেওয়া আছে? 2 ঘন্টা। 2 ঘন্টা মানে কি? 2 ঘন্টা মানে হচ্ছে 7200 সেকেন্ড, এই যে, ঠিক আছে? আচ্ছা, এবার ই দ্বারা কি বোঝায়? আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। তো সবাই একটু কষ্ট করে মনে রাখবা যে পানির ক্ষেত্রে এখানে 4টা ইলেকট্রনের আদান প্রদান হয়। কয়টা ইলেকট্রনের আদান প্রদান ঘটে? 4টা ইলেকট্রনের আদান প্রদান ঘটে। এটা যদি একটু সময় থাকতো আমাদের হাতে তাহলে আমি এটাকে হচ্ছে ব্যাখ্যা করে বুঝাইতে পারতাম, ঠিক আছে? বাট যেহেতু সময় আমাদের হাতে কম, এই জন্য আমি এটাকে ব্যাখ্যা করলাম না। বাট মুখস্থ রাখবা যে পানির বিক্রিয়াতে, মানে পানির তড়িৎ বিশ্লেষণে কয়টা ইলেকট্রন আদান প্রদান ঘটে? 4টা ইলেকট্রনের আদান প্রদান ঘটে।
ঠিক আছে, পানির বিক্রিয়াতে 4টা ইলেকট্রনের আদান প্রদান ঘটে। আচ্ছা একটু কমেন্ট পড়ি। সময় কমেন্ট করছে ভাইয়া আপনার জাস্ট এই ম্যাথগুলো রুল দেখে গেলেই তো এইচএসসিতে কমন পাবো না। আমি যে সূত্রটা দিলাম, দেখো এই যে সূত্রটা দিলাম, ডাব্লু ইকুয়াল টু এন বাই এন ইকুয়াল টু ডাব্লু বাই এন ইকুয়াল টু ভি বাই 22.4 ইকুয়াল টু এক্স বাই এন এ ইকুয়াল টু পি ভি বাই আর টি ইকুয়াল টু কিউ বাই ইএফ। এই একটা সূত্র বাবারা মায়েরা, এই একটা সূত্র, ঠিক আছে, এই একটা সূত্র দিয়া কেমিস্ট্রির 50 ধরনের ম্যাথ করা যাবে, 50 ধরনের ম্যাথ করা যাবে। এবং এই একটা সূত্র জানলে এখান থেকে তুমি বিভিন্ন সূত্র নিয়ে আসতে পারবা। যেমন এখান থেকে চার্লস এবং বয়েলের সূত্র নিয়ে আসা যায়, তারপর তোমার হচ্ছে গ্যাসের সূত্র নিয়ে আসা যায়, তারপর তোমার হচ্ছে গিয়া চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র নিয়ে যায়। এই একটা সূত্র থেকে অনেক কিছু বের করা যায়, বুঝছো? আচ্ছা, তো এই একটা সূত্র দিয়ে মোটামুটি বলতে পারো যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সকল ম্যাথই মোটামুটি টুকটাক কাভার করা যায়। হ্যাঁ, প্রায় 80% ম্যাথ এই একটা সূত্র দিয়ে কাভার করা যায়। আচ্ছা দেখো তাহলে এর ভ্যালু কত? 4, কারণ এখানে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা কত? 4 ইন্টু এফ এর ভ্যালু হচ্ছে 96500। বাস, এখন হিসাব করো, হিসাব করলে কত গ্রাম পানি বিশ্লেষিত হবে এটা পেয়ে যাবা। ঠিক আছে, হিসাব করলে কত গ্রাম পানি বিশ্লেষিত হবে বা এটা পেয়ে যাবা। ঠিক আছে, এখন দেখো আমি এতক্ষণ ম্যাথটা করাইলাম, এর মাঝখানে একটা ছোট ভুল করছি, ইচ্ছাকৃত ভুলটা করছি, ইচ্ছাকৃত। এই কারণ আছে, কারণ তুমি যদি জানো যে হচ্ছে কি যখন ভাইয়া পড়াইছিল তখন ইচ্ছাকৃত একটা ভুল করছিল, তখন তাহলে তোমার এটার পরীক্ষা হলে ভুল হবে না। দেখো এইখানে পানি কয় মোল আছে, দেখো তো 2 মোল। 2 মোল পানি ভাঙে কয়টা ইলেকট্রন আদান প্রদান ঘটে? 4টা। 2 মোল পানি ভেঙে 4টা ইলেকট্রনের আদান প্রদান হয়। তাহলে আমরা এখানে যখন আণবিক ভর লিখব, এখানে কি 1 মোলের ভর লিখতে পারবো? না, এখানে 2 মোলের ভর লিখতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আই হোপ সবার এটা মনে থাকবে। ঠিক আছে, পানির ক্ষেত্রে এখানে আমরা যখন আণবিক ভর অর্থাৎ এম লিখবো, এম এর ভ্যালুটা শুধুমাত্র 18 লিখলে যা হবে না, কারণ এখানে কয় মোল আছে দেখো তো, পানি 2 মোল আছে না, তাহলে এখানে লিখতে হবে কত? 18 দুগুণা 36 গ্রাম লিখবা, অর্থাৎ 2 মোলের ভর নিবা। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো। এবার তোমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তো যারা 1.0072 বের করছো তাদের জন্য রয়েছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে বাংলা টিস্যু। তোমরা টিস্যু দিয়ে একটু চোখটা মুছে নাও, কারণ তোমরা ভুল করে ফেলছো। ঠিক আছে, এইটুকু একটু মাথায় রাখা উচিত ছিল। যাই হোক, আশা করি ইনশাল্লাহ এটার ভুল হবে না। ঠিক আছে, এটা তোমাদের কখনো ভুল হবে না। কেন এখানে 36 নিলাম? কারণ এখানে 2 মোল ছিল, এখানে কয় মোল ছিল? 2 মোল। ওকে, এবার আমাদের পরবর্তী কোশ্চেনে কি বলছে? কত আয়তন হাইড্রোজেন ও অক্সিজেন উৎপন্ন হবে? কত আয়তন কি উৎপন্ন হবে? হাইড্রোজেন এবং অক্সিজেন। আচ্ছা, তাহলে দেখো তো, এই যে ভি বাই 22.4 এবং কিউ বাই ইএফ, এটা নিয়েই আমরা কাজ করব। আয়তন বের করতে বলছে। কি বের করতে বলছে? আয়তন। তাহলে ভি বাই 22.4 এবং কিউ বাই ইএফ এটা নিয়ে কাজ করব। তাহলে ভি বাই 22.4 ইকুয়াল টু কিউ বাই ইএফ। ওকে, তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে ভি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে ভি এর ভ্যালুটা বের করি। তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই ইএফ গুণ 22.4। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আইটি। তাহলে কিউ এর পরিবর্তে আমরা লিখলাম আইটি। এই যে দেখো, এখান থেকে আমি এখানে চলে গেলাম, কিউ এর পরিবর্তে লিখলাম আইটি ইএফ ইন্টু 22.4। তাহলে আই এর ভ্যালু কত দেখো তো? আই এর ভ্যালু হচ্ছে 3 অ্যাম্পিয়ার, লিখলাম 3। টি এর ভ্যালু হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা মানে কত? 7200 সেকেন্ড। ই মানে হচ্ছে কি? আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। কয়টা আছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা? 4টা। তাহলে লিখলাম 4। ঠিক আছে, আর এফ এর ভ্যালু হচ্ছে তোমার 96500 ইন্টু 22.4। তাহলে এখন আয়তনটা বের হবে। ঠিক আছে, এখন আয়তনটা বের হবে। কত হয় একটু বের করো তো, কত হয় একটু বের করো। তারপর একটা টুইস্ট আছে, সেটাও বলে দিব। ঠিক আছে, একটা টুইস্ট আছে, সেটাও বলে দিব। একটু বের করে কমেন্ট করে জানাও তো কত আসে এখানে।
1.25, রাইট? 1.25 লিটার, তাই না? মোটামুটি সবাই এটাই বের হবে, 1.25 বের হবে। তো এখন দেখো, খেয়াল করো, ঠান্ডা মাথায় খেয়াল করো, এখানে এই যে 1.25 লিটার আয়তন বের হয়েছে, এটা অ্যাকচুয়ালি কার বের হয়েছে? অ্যাকচুয়ালি এটা কার আয়তন বের হয়েছে? হাইড্রোজেন নাকি অক্সিজেন? কার আয়তন বের হয়েছে? দেখো, এখানে পানি ভেঙে 2 মোল পানি ভেঙে 2 মোল হাইড্রোজেন এবং 2 মোল অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এসটিপিতে আমরা এটাকে বলতে পারি 2 × 22.4 লিটার হাইড্রোজেন, আর অক্সিজেনের পরিমাণ হচ্ছে শুধুমাত্র 22.4 লিটার হাইড্রোজেন অক্সিজেন, ঠিক আছে? অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে তোমার 44.8 লিটার আর অক্সিজেন হচ্ছে 22.4 লিটার, মানে অক্সিজেনের পরিমাণের চেয়ে হাইড্রোজেনের পরিমাণটা বেশি হবে, ঠিক আছে? দেখো, এইখানে যে তুমি 1.25 লিটার বের করছো, এটা অ্যাকচুয়ালি 1 মোলের জন্য, কয় মোলের জন্য? 1 মোলের জন্য বের করছো। এখানে যে আয়তনটা বের করছো তুমি, এখানে যে V = 1.25 লিটার, এটা বেসিক্যালি 1 মোলের জন্য বের করছো। কয় মোলের জন্য বের করছো? 1 মোলের জন্য। তাহলে এখানে হাইড্রোজেন কয় মোল আছে দেখো তো? 2 মোল আছে না? অতএব হাইড্রোজেনের আয়তন, খেয়াল করিও, অতএব হাইড্রোজেনের আয়তন 2 × 1.25, দ্যাট মিনস 2.50 লিটার। এটা হচ্ছে হাইড্রোজেনের আয়তন, এবং অক্সিজেনের আয়তন এই যেটা বের করছো এটাই 1.25 লিটার। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। অর্থাৎ দেখো, সামনে যে মোল সংখ্যাটা থাকবে সেই মোল সংখ্যা দ্বারাও কিন্তু গুণ করার দরকার আছে। সামনে যে মোল সংখ্যা থাকবে সেই মোল সংখ্যা দ্বারাও কী করার দরকার আছে? গুণ করার দরকার আছে। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট করো যে ভাইয়া বুঝি নাই। যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট করো যে ভাইয়া বুঝি নাই। তো এই হচ্ছে আর কি আমাদের ফ্যারাডের ফার্স্ট ল। এই ফ্যারাডের ফার্স্ট ল থেকে যত প্রকার ম্যাথ আছে, খুঁটিনাটি টুকটাক সব ম্যাথই করাইলাম, ঠিক আছে? আর এটা হচ্ছে মাদার ল, মাদার ফর্মুলা। এই মাদার ফর্মুলা দিয়ে তুমি যে কোনো ম্যাথ খুব ইজিলি করতে পারবা যদি তুমি কোশ্চেনটা ধরতে পারো। কোশ্চেনটা ধরে তুমি এই সূত্রের ভিতর থেকে কোনটা কোনটা তোমার লাগতেছে এইটুকু নিয়ে তুমি সম্পর্ক তৈরি করবা, তৈরি করে তুমি আস্তে অ্যান্সার বের করে ফেলবা, ঠিক আছে? তো এই হচ্ছে আর কি আমাদের আজকের ক্লাস। আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আবার বৃহস্পতিবার দেখা হবে। বৃহস্পতিবার ইনশাল্লাহ আমরা হচ্ছে রুটিন অনুসারেই ক্লাসগুলো করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। লাইভটা কেটে দিলাম, হ্যাঁ।